আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। যারা ক্লাস 8-এ পড়ছো, ভূগোল নিয়ে পড়ছো, তাদের ভূগোল বইয়ের খুব সুন্দর একটা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে অস্থিত পৃথিবী। আর এই যে অস্থিত পৃথিবী, এর একটা অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা আছে আমাদের চ্যানেলে। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর শেষে তুমি অস্থিত পৃথিবী চ্যাপ্টারটা দেখে নিও। এটা অস্থিত পৃথিবীর যে আরেকটা অংশ যেটা বাকি থেকে গিয়েছিল, সেই অংশটা, সেটা কি? অগ্ন্যুৎপাত। অর্থাৎ অস্থিত পৃথিবীরই একটা ছোট্ট অংশ, সেটা হচ্ছে অগ্ন্যুৎপাত। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? এটা নিয়ে আলোচনা করব, অগ্ন্যুৎপাত। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। আমরা শুরু থেকে শুরু করছি। আমরা যখন বলছি অগ্ন্যুৎপাত, এই অগ্ন্যুৎপাতটা কি, অগ্ন্যুৎপাত কাকে বলে, কিভাবে হচ্ছে, আমরা একে একে করে সমস্ত বিষয় জানব। যখন আমরা অগ্ন্যুৎপাত বলছি, সেখানটায় আমরা এই বিষয়টাকে যদি জানতে হয়, তাহলে আমরা কি কি বিষয় জানলে পরে এই টোটাল টপিকটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে কি, এই অগ্ন্যুৎগমের সংজ্ঞা আমরা বলতে পারবো, আগ্নেয়গিরির গঠন ব্যাখ্যা করতে পারবো, ম্যাগমা ও লাভা এর মধ্যে যে পার্থক্য সেটা বলতে পারবো, আগ্নেয়গিরির প্রকারভেদ কয়টা সেটা বলতে পারবো, আর বিশ্বের প্রধান আগ্নেয় বলয় কতগুলো রয়েছে, সেগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো কিন্তু আমরা বলতে পারবো। তাহলে দেখো, অগ্ন্যুৎপাত কাকে বলে, কোথায় কোথায় আছে, এই অগ্ন্যুৎপাত কোথা থেকে হয়, লাভা আর ম্যাগমার মধ্যে কি পার্থক্য, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু এই ভিডিওর শেষেই নিজেরাই দিতে পারবে। তাই এই ভিডিওটা খুব ভালোভাবে দেখতে থাকো। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো অসুবিধে হয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা কিন্তু দেখি, আর একটা নির্দিষ্ট সময় পরে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমরা কিন্তু দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে, চলে আসি আমরা এখানে। তোমাদের বইয়ের মধ্যে এই পেজটা দেওয়া আছে অলরেডি। এখানে বিভিন্ন জিনিস বলা আছে। তার মধ্যে কি বলা আছে দেখো, অগ্ন্যুৎগম বা ভলক্যানিজম কি সেটা সম্পর্কে বলা আছে, আগ্নেয়গিরি কাকে বলে সেটা সম্পর্কে বলা আছে, আগ্নেয় পর্বত কাকে বলে সেটা সম্পর্কে বলা আছে, আর এর সাথে সাথে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তোমরা বইয়ের চ্যাপ্টারটা পড়ে নিলে, যেই বিষয়গুলো তোমরা জানতে পারছো না বা বুঝতে অসুবিধে হচ্ছে, আমরা সেগুলোকে এখানে রেখে আলোচনা করছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, দেখো এই রকম ভিডিও তোমরা ইন্টারনেটে কিন্তু আর পাবে না। তাই খুব ভালোভাবে খাতা পেন নিয়ে বসে পড়ো আর বোঝার চেষ্টা করো। বই তো তোমাদের কাছে আছেই, বইয়ের পেজটাও দিয়ে দিয়েছি, আর এই বইয়ের পেজের সাথে সাথে তোমরা কিন্তু এর এক্সপ্লেনেশনটাও পেয়ে যাচ্ছ। তাহলে কি হবে, তোমাদের বইটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকো। তাহলে আমরা এখন আলোচনা করব অগ্ন্যুৎগম আর আগ্নেয়গিরি সম্পর্কে। ঠিক আছে, দেখো তারপরে আমরা কি কি দেখব, অগ্ন্যুৎগমের সংজ্ঞা দেখব, প্রক্রিয়া, আগ্নেয়গিরির গঠন ও প্রকারভেদ, ম্যাগমা ও লাভার পার্থক্য, ভূমিকম্পের কারণ ও তরঙ্গসমূহ, বিশ্বের প্রধান আগ্নেয় ও ভূমিকম্প বলয়। এই কয়েকটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু দেখতে যাচ্ছি। একটু দেখি আমরা। তাহলে আগের যে পেজ, তোমাদের বইয়ের যে পেজ, সেই বইয়ের পেজের মধ্যে কি ছিল, যে আগ্নেয়গিরি কাকে বলা হয়, অগ্ন্যুৎপাত কাকে বলা হয়, তাহলে সেই সমস্ত বিষয়গুলো আমরা একে একে করে দেখি। আগ্নেয়গিরি কাকে বলে, যে মুখ বা ছিদ্র দিয়ে অগ্ন্যুৎগম ঘটে তাকে আগ্নেয়গিরি বলা হয়, তাই না? তাহলে পরে দেখো, এমন একটা পাহাড় যেই পাহাড়ের মধ্য দিয়ে কি বেরোচ্ছে, আগুন বেরিয়ে আসছে, আগুন অর্থাৎ লাভা বেরিয়ে আসছে। তাহলে এমন একটা পাহাড় যেই পাহাড়ের মধ্য দিয়ে আগুন বেরিয়ে আসছে, তাকে কি বলা হয়, আগ্নেয়গিরি। ঠিক আছে, তাহলে পরে দেখো এমন একটা পাহাড়, এখানে একটা পাহাড় অ্যাড করে নিবে। ঠিক আছে, পাহাড়,
তাহলে এমন একটা পাহাড় যেই পাহাড়ের ছিদ্র দিয়ে কি হচ্ছে, অগ্নুৎগম হচ্ছে, তাহলে এই রকম একটা পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি। তাহলে আবার বলো, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্য দিয়ে কি বেরোচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, অর্থাৎ আগুন বেরিয়ে আসছে বা লাভা বেরিয়ে আসছে, তাকে কি বলা হয়, আগ্নেয়গিরি। গিরি মানে কি, পাহাড়। ওর জন্য ভগবান শিবকে বলা হয় গিরিশ। গিরিতে থাকে যে, তাকে বলা হয় গিরিশ। অর্থাৎ গিরি মানে কি, পাহাড়। তাহলে পাহাড়, তাই না? তাহলে আগ্নেয়গিরি, আগ্নেয় মানে আগুন, অর্থাৎ যেই গিরি অর্থাৎ পাহাড়ের মধ্য দিয়ে আগুন বেরিয়ে আসে অর্থাৎ লাভা বেরিয়ে আসে, তাকে বলা হয় কি, আগ্নেয়গিরি। কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন জাপানের ফুজিয়ামা, ভিসুভিয়াস, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ক্রাকাতোয়া ইন্দোনেশিয়া, এই সমস্তগুলো কি, এই সমস্তগুলোকে বলা হয় আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরি কাকে বলে, একদম পরিষ্কার, এমন একটা গিরি বা পাহাড় যার মধ্য দিয়ে আগুন বেরিয়ে আসে বা লাভা বেরিয়ে আসে, তাকে বলা হয় আগ্নেয়গিরি। কয়েকটা উদাহরণ দেখে নিলে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তোমরা কিন্তু তার উত্তর দিতে পারবে, তাই না? আচ্ছা, আরেকটা দেখে নিই। এই যে ভূ অভ্যন্তরের যে গলিত ম্যাগমা, যেটাকে আমরা কি বলছি, শিলাটা গলে যায়, যাই হোক সেটাকে আমরা ম্যাগমা বলছি। গ্যাস, জলীয় বাষ্প, ছাই, অন্যান্য পদার্থগুলো ভূত্বকের ফাটল বা গহ্বর দিয়ে বিস্ফোরণ সহ অথবা ধীরে ধীরে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়, অগ্নুৎগম বলা হয়। তাহলে আমরা একটা দিক কি দেখলাম, আগ্নেয়গিরি কাকে বলা হয়, আরেকটা হচ্ছে অগ্নুৎপাত কাকে বলা হয়। আমরা প্রথমে তো দেখলাম আগ্নেয়গিরি কাকে বলে, তারপরে আমরা কি দেখছি, অগ্নুৎগম কাকে বলে। অগ্নুৎগম কাকে বলে, যখন ভেতরের থেকে ম্যাগমাটা লাভা হিসাবে বাইরে বেরিয়ে আসছে, ওই ঘটনাটাকে কি বলছে, ওই ঘটনাটাকে বলছে হয় অগ্নুৎগম। ভালো করে দেখবে, যেই পাহাড়ের থেকে বেরিয়ে আসছে পাহাড়টাকে বলছে আগ্নেয়গিরি, আর ওই ঘটনাটাকে বলছে অগ্নুৎপাত। ক্লিয়ার? ঘটনাটাকে কি বলছে, অগ্নুৎপাত। আচ্ছা, এই অগ্নুৎপাত তো বুঝলাম। এই অগ্নুৎপাত থেকে, আগ্নেয়গিরি থেকে কি কি বেরিয়ে আসে সেটাও জানতে হবে। কি কি বেরিয়ে আসে, এই অগ্নুৎগমের ফলে বেরিয়ে আসে লাভা, আগ্নেয় ছাই বের হয়ে আসে, গ্যাস নির্গত হয়, জলীয় বাষ্প নির্গত হয়, আগ্নেয় শিলা সৃষ্টি হয়, আর আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। তাহলে তার ভেতরের থেকে কি কি বেরিয়ে আসে, অনেক সময় ছাই বেরিয়ে আসে, গ্যাস বেরিয়ে আসে, জলীয় বাষ্প বেরিয়ে আসে, লাভা বেরিয়ে আসে। এই সমস্ত বিষয়গুলো আগ্নেয়গিরির ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। একদম ক্লিয়ার? তাহলে আমরা এই যে স্লাইড আছে, এই স্লাইড থেকে দুটো জিনিস জানতে পারলাম। কি কি জিনিস জানতে পারলাম, এই দুটো জিনিস দেখো, তোমাদের বইয়ে বলা আছে অগ্নুৎগম, আরেকটা হচ্ছে আগ্নেয়গিরি। তাহলে এই দুটো বিষয় আমরা কিন্তু ক্লিয়ার ভাবে জানতে পারলাম। নেক্সট চলে আসছি পরের স্লাইডে। এখানে দেখো, এই যে তোমাদের একটা পেজ দেওয়া আছে, এখানে আমি এটারই একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। কেন নিয়ে নিয়েছি দেখো, এটাই হচ্ছে এখানকার মেন বিষয়। ভালো করে দেখো, বলছে যে ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া। তাহলে ভূপৃষ্ঠের উপরে প্রভাব বিস্তারকারী দুটো প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাত কাকে বলা হয়, এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীর ভেতরে কিছু কাজ করতে থাকে, কিছু শক্তি ভেতরে কাজ করে, এই শক্তিটাকে কি বলা হয়, অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ পৃথিবীর ভেতরে যদি কোনো রকম কাজকর্ম চলে, অর্থাৎ মাটির ভেতরে, তখন তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কাকে বলা হয়, পৃথিবীর বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যদি কোনো শক্তি কাজ করে, তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। তাহলে পৃথিবীর ভেতরে আর একটা পৃথিবীর বাইরে, একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। ক্লিয়ার? নেক্সট, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী, একটা হচ্ছে অল্প সময়ব্যাপী, তাই না? দীর্ঘ সময়ব্যাপী আর একটা হচ্ছে অল্প সময়ব্যাপী বা কম সময়ব্যাপী। একটা হচ্ছে কি হয় না, দীর্ঘদিন ধরে ধীরে 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 হতে থাকে, আর একটা হচ্ছে কি খুব
কম সময় হয়, এটা একটা। এবারে চলে আসি বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি রয়েছে? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। তাহলে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, তাহলে এরা কোথায় কাজ করে? এরা ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ এই সমস্ত জায়গায় কাজগুলো করে। অর্থাৎ আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে এই যে নদী, বায়ু, হিমবাহ বা সমুদ্র তরঙ্গগুলো কাজ করে। এবারে চলে আসি অন্তর্জাত প্রক্রিয়া, পৃথিবীর ভেতরে। এই পৃথিবীর ভেতরে দেখো দুটো, একটা হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী, একটা অল্প সময়ব্যাপী, অর্থাৎ হঠাৎ করে হয়। এই হঠাৎ করে যে হয় তার মধ্যে দেখো দুটো আছে, একটা হচ্ছে অগ্নুদ্গম, আরেকটা হচ্ছে ভূমিকম্প। তাহলে একটাকে কি বলছে? অগ্নুদ্গম, আরেকটা হচ্ছে ভূমিকম্প। এই দুটোর ফলে, এই দুটো ঘটে কোথায়? পৃথিবীর ভেতরে, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া। কিন্তু তার প্রভাব কোথায় পড়ে? পৃথিবীর বাইরে পড়ে। তাহলে পৃথিবীর ভেতরে ঘটে কিন্তু তার প্রভাবটা বাইরে পড়ে। তাহলে পরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই অগ্নুদ্গম আর হচ্ছে এই ভূমিকম্প। তাহলে বোঝা গেল। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলি কি কি? তখন তোমাদের বলতে হবে একটা অন্তর্জাত, একটা বহির্জাত। অন্তর্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে দুটো, একটা ধীর সময়ব্যাপী আর একটা হচ্ছে কম সময়ব্যাপী। আচ্ছা, এবারে কম সময়ব্যাপীর মধ্যে দুটো, একটা হচ্ছে অগ্নুৎপাত আর ভূমিকম্প। আর আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অগ্নুদ্গম আর হচ্ছে ভূমিকম্প। ক্লিয়ার? চলো আমরা পরেরটাতে চলে আসি। এবারে যখন পরেরটাতে যাচ্ছি তখন দেখো এখানে যে বলছে অগ্নুদ্গম কিভাবে হয়, তাহলে আমরা এটা এখানে আলোচনা করে নিলাম, পড়ে থাকলো এইটুকু অংশ। কি কি এখানে আলোচনা করতে হবে? দেখো অগ্নুদ্গম কিভাবে হয়, লাভা এবং ম্যাগমা, এই দুটো বিষয় সম্পর্কে আমরা এখন জানব। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখে নাও, এই যে যখন ম্যাগমার কথা বলছি তখন আমরা একটু আগ্নেয় পর্বত কি করে সৃষ্টি হচ্ছে সেটা আগে দেখে নিই, তাহলেই দেখবে তোমাদের প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে যাবে। দেখো এই যে আগ্নেয় পর্বত যখন বলছি, দেখো ভেতরে আছে যে এই উপাদানটা, এটাকেই বলছে ম্যাগমা, যেটা একটু আগে দেখলাম, আবারও আলোচনা করব। তাহলে ভেতরে যখন থাকছে তখন তাকে বলছে ম্যাগমা। যখন সেটা বাইরে বেরিয়ে আসছে, যখন সেটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, এখানে দেখো বাইরে বেরিয়ে আসছে, তাহলে ভেতরে যখন থাকছে তখন তাকে বলছে ম্যাগমা, আর যখন বাইরে বেরিয়ে আসছে তখন তাকে বলছে লাভা। তাহলে ভেতরে থাকলে ম্যাগমা, বাইরে বেরিয়ে আসলে লাভা। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে এই যে যেই পাহাড়ের মধ্য দিয়ে বেরিয়ে আসছে তাকে কি বলা হয়? আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত, ভেরি গুড। এরপরে চলে আসি আমাদের পরের স্টেপে। এই যে অগ্নুদ্গমটা কি করে হয় সেটাও জেনে নিই। কি করে হয় অগ্নুদ্গমটা? দেখো মাটির ভেতরে কি থাকে? ম্যাগমা থাকে। এই ম্যাগমা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। এই বাইরে যখন বেরিয়ে আসার চেষ্টা করে তখন রাস্তা খুঁজে পায় না, তখন মাটির যদি ফাটল থাকে না, সেই ফাটলের মধ্য দিয়ে ধীরে 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 করে বাইরে বেরিয়ে আসে। তাহলে ও মাটির যদি ফাটল থাকে বা শিলাস্তরে যদি ফাটল থাকে, সেই ফাটলের মধ্য দিয়ে, দুর্বল অংশ বা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। এই ম্যাগমাকে কি বাইরে বেরিয়ে আসলে তাকে কি বলা হয়? একটু আগে বললাম, বলো, লাভা বলা হয়। ভেরি গুড। আচ্ছা, মনে রাখবে তাহলে ম্যাগমা ইকুয়ালস টু কি? ভূ অভ্যন্তরে থাকে, লাভা ভূপৃষ্ঠে থাকে। যদি মনে না থাকে তাহলে মনে রাখার একটা সহজ উপায় আছে। কি? ম্যাগমা অর্থাৎ মাটি, মাটি, তাহলে মাটির ভেতরে আছে তাকে বলা হচ্ছে ম্যাগমা, মাটির বাইরে আছে তাকে কি বলছে? লাভা। এবারে দেখো উপরে উঠতে উঠতে গ্যাস ও জলীয় বাষ্প তৈরি হয়, ম্যাগমার ঘনত্ব কমে যায়, এটি উপরের দিকে ওঠে, গলিত শিলাকে বলা হয় ম্যাগমা, যেটা মাটির ভিতরে থাকে। আচ্ছা, প্রবল চাপ ও তাপের ফলে শিলা গলে যায়, পৃথিবীর গভীরে তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি বা তারও বেশি থাকে। একটু আলোচনা করি কি কি বললো এখানে। ইনফরমেশন তো শুনে নিলে, বুঝতে তো হবে তাই না? বুঝে নাও। তাহলে ভেতরে রয়েছে ম্যাগমা, এটাকে কি বলছে? ম্যাগমা। এটা আসলে কি? শিলা যদি গলে যায় তাহলে সেটা ম্যাগমাতে কনভার্ট হয়ে যায়। তাহলে এই গলিত শিলা বা ম্যাগমাটা ধীরে 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 বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে।
কার মধ্য দিয়ে? শিলার ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। যখন বাইরে বেরিয়ে আসছে তখন এই যে ম্যাগমার টেম্পারেচার কত হয় একটু আগে আলোচনা করলাম, কত? 2000 ডিগ্রি সেলসিয়াস। এত ডিগ্রি, বা কখনো কখনো এর থেকে বেশিও হয়। ঠিক আছে, এটা বাইরে বেরিয়ে আসে। ভেতরে থাকলে বলবে ম্যাগমা, আর বাইরে বেরিয়ে আসলে সেটাকে কি বলছে? লাভা। হলো? তাহলে তোমরা বুঝতে পারলে। নেক্সট আর কিছু ইনফরমেশন একটু নিয়ে নিই। বলছে যে এই যে আগ্নেয়গিরির অভ্যন্তরীণ গঠনটা একটু দেখে নিই। এটা দেখো কত সুন্দর একটা ছবি, এত সুন্দর ছবি, কালারফুল ছবি, যেটা দেখলে পরেই তোমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাকে বলা হয় পিক্টোগ্রাফিক ফরম্যাটে পড়াশুনো, অর্থাৎ ছবি সহকারে পড়াশুনো। তাতে কি বেশি দিন মনে থাকে। দেখবে সিনেমা দেখছো ভুলছো না, কিন্তু কেউ বলছে ভুলে যাচ্ছ। কিন্তু যদি এইভাবে ছবির সাহায্যে তোমরা পড়ো তাহলে কিন্তু বেশি দিন মনে থাকবে। কারণ আমাদের মাথা খুব অলস, ছবির সাহায্যেও বেশি দিন মনে রাখতে পারে। তাই তো তোমাদের ছোটবেলায় যখন তোমরা ABCD শিখতে তখন A ফর অ্যাপল বলতো, তাই না? অতে অজগর বলতো, ছবি দেওয়া থাকতো। কেন? কারণ পিক্টোগ্রাফিক ফরম্যাটে পড়াশোনাটা বেশি দিন মনে থাকে। অতে অজগর সেটা ভুলে যাবে, ছবি ভুলবে না। তাই ছবির সাহায্যে পড়াশোনাটা করা খুবই দরকার। তাই ছবির সাহায্যে পড়াশোনা করছি। আর যখন তোমরা পড়াশোনাটা করছো নিশ্চয়ই তোমাদের উপকার হচ্ছে। তোমাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যাচ্ছে, কি? সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে, যাতে আরও কিছু মানুষ জানতে পারে। ঠিক আছে, চলো আমরা এখানে দেখি। তাহলে আগ্নেয়গিরির গঠন, এই যে আগ্নেয়গিরি যে রয়েছে অর্থাৎ আগ্নেয় পর্বত, এই পর্বতের বিভিন্ন অংশের তো একটা আলাদা আলাদা নাম আছে কি না, সেটা আমরা দেখি। তাহলে আমাদের এই যে জায়গাটা, এটাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ। কি বলা হয়? ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার। যেখানে ম্যাগমা আছে, ম্যাগমা চেম্বার। ভেরি গুড। এরপরে দেখো, যেই নলের মধ্য দিয়ে ম্যাগমাটা বেরিয়ে আসে তাকে বলা হয় আগ্নেয় নল বা ভেন্ট। তাহলে আগ্নেয় নল বা আগ্নেয় গ্রীবা বা আগ্নেয় গলা বলা হয়, গলা, যার মধ্য দিয়ে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে গলা। এবারে হচ্ছে, আর এই যে এই এই যে একটা ছোট গলা, এটাকে বলা হয় এর শাখা। ঠিক আছে, এবারে দেখে নিই। এই যে আগ্নেয়গিরি, এটা দেখতে কিরকম? শঙ্কু এর মতো। দেখো, শঙ্কু। শঙ্কু মানে বরের মাথায় যে টোপরটা রয়েছে সেই টোপরের মতো, সেই শেপটাকে বলা হয় শঙ্কু শেপ। ঠিক সেরকম দেখতে। এই যে ম্যাগমা, এটা যে প্রবাহিত হয়ে আসে লাভা রূপে, তাকে কি বলা হয়? লাভা প্রবাহ। আর যার মধ্য দিয়ে বেরিয়ে আসে তাকে বলা হয় কি? প্রধান জ্বালামুখ। ঠিক আছে, এই যে মুখটা যেখান দিয়ে ম্যাগমাটা বেরিয়ে আসে, যেটা মেইন, যেখান দিয়ে সব থেকে বেশি ম্যাগমা বেরিয়ে আসে, তাকে কি বলা হচ্ছে? প্রধান জ্বালামুখ। আচ্ছা, আর যদি ছোট ছোট এরকম জ্বালামুখ থাকে তাকে কি বলা হয়? গৌণ জ্বালামুখ। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? যে এই যে আমাদের আগ্নেয়গিরি, তার বিভিন্ন জায়গার নাম কি কি দেখতে পেলাম। এটাকে কি বলে বলো তো? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, এটাকে বলা হয় ম্যাগমা চেম্বার। তারপরে এটাকে আগ্নেয় গলা, এটাকে বলা হয় জ্বালামুখ, এটাকে বলা হয় প্রধান জ্বালামুখ, এটাকে বলা হয় গৌণ জ্বালামুখ। এর যে শেপ রয়েছে সেই শেপটা কিসের মতো? শঙ্কু এর মতো। এখানে যে ম্যাগমা প্রবাহিত হচ্ছে সেটাকে কি বলছে? বাইরে বেরিয়ে আসলে সেটাকে বলছে লাভা প্রবাহ। তাহলে আমরা এই সমস্ত জিনিস আমরা জানলাম। বেসিক্যালি কি জানলাম? আগ্নেয়গিরি সম্পর্কে আমরা জানলাম। চলে আসি, বলছে যে এই যে আগ্নেয়গিরি তে যে ম্যাগমাটা বেরিয়ে আসে, কেন বেরিয়ে আসে তার জন্য রেসপন্সিবল আবার পাথ। তাহলে যখন পাথ এর জন্য রেসপন্সিবল, তাহলে পাথ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখি, তাহলে পাথ সম্পর্কে জেনে নিই একটু, তাহলে আমরা আগ্নেয়গিরিকে আরো ভালোভাবে জানতে পারবো। প্লেট টেকটনিক থিওরি। তাহলে পাথকে যখন জানতে হবে আমাদের প্লেট টেকটনিক থিওরিকে জানতে হবে।
প্লেট টেকটনিক থিওরিতে কি বলেছে, পাতের তিনটে চলন রয়েছে বা প্লেট বাউন্ডারি রয়েছে তিনটে। কয়টা? তিনটে। একে একে করে দেখি। একটা হচ্ছে অভিসারী পাত সীমানা, একটা হচ্ছে অপসারী পাত সীমানা, আর একটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তিনটে, একটা হচ্ছে অভিসারী, অপসারী, নিরপেক্ষ। ঠিক আছে, তাহলে অভিসারী, অপসারী, আরেকটা হচ্ছে নিরপেক্ষ। এই তিনটে পাত সীমানা রয়েছে। একে একে করে দেখি। তাহলে অভিসারী পাত সীমানা, তাহলে কনভার্জেন্ট বাউন্ডারি, এটা কি বলছে? বলছে একটি পাত যখন অন্য পাতের নিচে ঢুকে যায় ম্যাগমা তৈরি হয়, আগ্নেয়গিরির সৃষ্টি হয়। তাহলে একটা পাত যখন আরেকটা পাতের কি থেকে নিচে ঢুকে যায় বা পাশাপাশি চলে আসে, যদি দুটো পাত অভিসারী অর্থাৎ কাছাকাছি চলে আসে, দুটো পাত এসে ধাক্কা খায়, এই ধাক্কা খাওয়ার সময় যেই পাতটি হালকা সেই পাতটি উপরে থাকে, আর যেই পাতটি ভারী সেই পাতটা নিচের দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে যেই পাতটি ভারী সেটা নিচের দিকে প্রবেশ করে, আর যেটা হালকা সেটা উপরে থেকে যায়। আবার কখনো কখনো দুটো পাত ধাক্কা লাগে। চলো দেখি। তাহলে এখানে দেখো একটা পাত রয়েছে এ পাত, এটা পাত রয়েছে বি পাত। তাহলে এ পাত আর বি পাত যখন, এটা এ পাত আর এটা বি পাত যখন কাছাকাছি এসে কোলাইড করে, কোনো একটা নিচের দিকে চলে যায় আর কোনো একটা উপরেই থেকে যায়। তাহলে দুটো পাত যদি কাছাকাছি চলে আসে তখন এর যে সীমানা, এই সীমানাটাকে কি বলে? অভিসারী পাত সীমানা। ঠিক আছে, যখন এরকম হয় তখন এখানে কি হয়? অনেক সময় আগ্নেয়গিরির সৃষ্টি হয়। আবার অনেক সময় দুটো পাত কাছাকাছি এসে ধাক্কা খাওয়ার ফলে ভঙ্গিল পর্বতেরও সৃষ্টি হয়, যেমন হিমালয় ভঙ্গিল পর্বত, একটু পরে দেখাচ্ছি। নেক্সট, অপসারী পাত সীমানা। এই অপসারী পাত সীমানায় কি হয়? যখন দুটো পাত কাছাকাছি থেকে দূরে সরে যায়, একটা এ পাশে সরে যায় আর একটা ও পাশে সরে যায়। ঠিক আছে, যদি এরকম হয় তখন মাটির নিচ থেকে ম্যাগমা উঠে আসে, লাভা মালভূমির সৃষ্টি হয়। তাহলে দুটো পাত, ধরো একটা এ পাশে চলে যাচ্ছে একটা ও পাশে চলে যাচ্ছে, যদি এরকম হয় তাহলে মাঝখান থেকে কি বেরিয়ে আসবে? ম্যাগমা বেরিয়ে আসবে। তাহলে এটা আরেক ধরনের। ভালো করে দেখে নাও, দুটো পাত কাছাকাছি আসছে তাকে বলা হয় অভিসারী, দুটো পাত কাছে থেকে দূরের দিকে সরে যাচ্ছে তখন তাকে কি বলা হয়? অপসারী বা ডাইভারজেন্ট। নেক্সট, আরেকটা পাতের চলন রয়েছে, সেটাকে বলা হয় নিরপেক্ষ। নিরপেক্ষ কিরকম? যখন দুটো পাত কাছাকাছি থেকে এইভাবে সরে যাচ্ছে। ঠিক আছে, একটা এভাবে, একটা এভাবে, আরেকটা হচ্ছে এভাবে, সাইড থেকে সরে যাচ্ছে, তখন তাকে কি বলা হয়? নিরপেক্ষ। তাহলে আমরা কি দেখলাম? পাতের চলন রয়েছে তিনটে, একটা অভিসারী, অপসারী, নিরপেক্ষ। অভিসারী, অপসারী, নিরপেক্ষ। ঠিক আছে, তাহলে পাতের চলন আমরা দেখলাম। কেন আমরা দেখলাম? কারণ পাতের চলন যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আগ্নেয়গিরিকে ঠিক ভালোভাবে জানতে পারবো না। তাহলে পাতটা জানা খুবই প্রয়োজন। এবারে চলে দেখে নাও আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। এবারে আমরা কি দেখবো? আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। আগ্নেয়গিরি কয় প্রকার সেটা জানতে হবে তো, যে আগ্নেয়গিরি কয় প্রকার রয়েছে। এই আগ্নেয়গিরিগুলি কোথায় কোথায় রয়েছে ম্যাপের মধ্যে সেটাও একটু দেখে নিতে হবে। আমরা একে একে করে দেখে নিই। বইটা পড়া হয়ে গেল বা বইটা তোমরা পড়লে, দেখলে যে এগুলো এগুলো জানছি না, তারপরে ভিডিওটা দেখছো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আগ্নেয়গিরির প্রকারভেদ চলে আসি। তিন ধরনের মেইনলি আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। একটাকে বলছে সক্রিয় আগ্নেয়গিরি, একটাকে বলছে সুপ্ত আগ্নেয়গিরি, আরেকটাকে বলছে মৃত আগ্নেয়গিরি। একটা হচ্ছে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, একটাকে বলছে সুপ্ত আগ্নেয়গিরি, একটাকে বলছে মৃত। তাহলে অ্যাক্টিভ ভলক্যানোস, ডরমেন্ট ভলক্যানোস, একটা হচ্ছে এক্সটিংক্ট। সক্রিয় আগ্নেয়গিরি কোনগুলো? যেটা এখনো অগ্নুৎপাত হয়ে যাচ্ছে, দেখো অগ্নুৎপাত হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। যে সমস্ত আগ্নেয়গিরিতে আর এখনো বর্তমানে হচ্ছে না কিন্তু হঠাৎ যে কোনো দিন আবার হতে পারে, হঠাৎ যে কোনো দিন হতে পারে, অর্থাৎ সুপ্ত মানে কি? শুয়ে আছে, যে কোনো দিন হতে পারে, তখন তাকে কি বলা হয়? সুপ্ত আগ্নেয়গিরি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি জাপানের ফুজিয়ামা, ক্রাকাতোয়া, এগুলো। কিছু আগ্নেয়গিরি আছে যেগুলোতে বহুদিন যাবৎ আর কোনো রকম আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত হচ্ছে না, সেটাকে আমরা কিন্তু মৃত আগ্নেয়গিরি।
হাজার হাজার বছর ধরে অগ্নুৎপাত হয়নি, ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিপদের সম্ভাবনা নেই। যেমন উদাহরণ কি, পোপা, ঠিক আছে, এই সমস্ত যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেগুলো কি মৃত আগ্নেয়গিরি। তাহলে আমরা কি দেখলাম, 3 ধরনের আগ্নেয়গিরি, একটা হচ্ছে জীবন্ত, সুপ্ত, মৃত। জীবন্ত যে অগ্নুৎপাত, যে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হচ্ছে, মৃত যে আগ্নেয়গিরিতে আর কোনোদিনও অগ্নুৎপাত হবে না, সুপ্ত যে শুয়ে আছে, যে কোনো সময় জেগে উঠতে পারে, অর্থাৎ যেখানে আগ্নেয় অগ্নুৎপাত তো হচ্ছে না এখন, কিন্তু যে কোনো সময় হওয়ার সম্ভাবনা আছে, তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। দেখো ছবির সাহায্যে না তোমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে, এর জন্য এত সুন্দর ছবিগুলো কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এখানে দেখো যাতে মনে থাকে তোমাদের সেইভাবে করে দেওয়া আছে, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। তোমরা একবার দেখে নাও এটা। যেমন বর্তমানে নিয়মিত অগ্নুৎপাত হচ্ছে, দীর্ঘদিন ধরে হয় না, আর হবেও না, তাই না? বিপদের সম্ভাবনা অত্যন্ত বেশি, এখানে মাঝারি, আর এখানটায় বিপদের সম্ভাবনা নেই। ভবিষ্যতে অগ্নুৎপাত অবশ্যই হবে, এখানে হতে পারে, আরেকটা হচ্ছে হবে না। উদাহরণ দেওয়া আছে। তাহলে দেখো এই পার্থক্য যদি আসে, এটাই যদি তোমরা লিখে দাও, তাহলে পরে একদম পুরোপুরি নাম্বার তোমরা পেয়ে যাবে। লিখে নাও নেক্সট। আমরা এবারে দেখিনি, আমরা পেজের মধ্যে দেখেছিলাম একটা জায়গায় যে কোথায় কোথায় আগ্নেয়গিরিগুলো দেখতে পাওয়া যায়, বিশেষ করে প্লেট বাউন্ডারিতে। আমরা একটু আগে দেখো মনে করো যে প্লেট বাউন্ডারি পড়েছিলাম, তাই না? অভিসারী, অপসারী, নিরপেক্ষ পড়েছিলাম না? প্লেট কাকে বলে সেটাও পড়েছিলাম। এখন সেটা কাজে লাগবে বোঝাতে। তাই যে সমস্তগুলো বোঝাচ্ছি বা যেইভাবে বোঝাচ্ছি, চেষ্টা করো একবার ভালো করে বোঝার, ঠিক আছে? চলো দেখি পৃথিবীর ভূগাঠনিক বলয়। তাহলে আমাদের এই যে দেখো রেড যে লাইনটা আছে, সেই লাইনটাকে কি বলা হচ্ছে? প্লেট বাউন্ডারি। তাহলে এটা একটা প্লেট, এখানে এটা একটা প্লেট, এখানে এটা একটা প্লেট, এভাবে করে এক একটা প্লেট, যেমন এটা একটা ধরো প্লেট আছে, ঠিক আছে? এইভাবে করে অনেকগুলো প্লেট আছে। আমাদের পৃথিবীতে দেখো এই যে প্রশান্ত মহাসাগরীয় বলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার, তাহলে আমাদের পৃথিবীতে প্রায় 70% ভূমিকম্প এখানেই হয়। কোথায়? প্যাসিফিক রিং অফ ফায়ার। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরের একটা অংশ, আর আরেকটা হচ্ছে এটা, এই যে এটা। যেহেতু পৃথিবী গোল, সেহেতু কি না একটা অংশ এপাশে চলে গেছে, আরেকটা অংশ এপাশে চলে গেছে। তোমাদের আরো পরবর্তীতে একটা ছবির সাহায্যে আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের বেসিক্যালি কোথায় কোথায় এই অগ্নুৎপাতটা হয় বা কোথায় কোথায় ভূমিকম্প হয় সেটা একটু দেখে নাও। এক হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়ে হয়, একটা হচ্ছে মধ্য মহাদেশীয় বা ভূমধ্যসাগরীয় হিমালয় বলয়ে হয়, আরেকটা হচ্ছে মধ্য মহাসাগরীয় রিজ অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে এই সমস্ত জায়গাতে ভূমিকম্প বা অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্লেট বাউন্ডারিতে সব থেকে বেশি অগ্নুৎপাতটা হয়, আর এখানেই সব থেকে বেশি ভূমিকম্প হয়। তোমাদের জানার জন্য বলে রাখি, জাপান এমন একটা দেশ যেখানে প্রায় বছরে 500 বারের বেশি ভূমিকম্প হয়। তাহলে 365 দিনে এক বছর, তাহলে 500 বারের বেশি ভূমিকম্প হয় বছরে। তার মানে প্রতিদিন প্রায় একবার দুবার করে কিন্তু ভূমিকম্প হতেই থাকে। আর সেটা যে ভয়ঙ্কর সেটা বলছি না, ভয়ঙ্কর তো হয়, কিন্তু মোটামুটি ওরা ভূমিকম্পগুলো রোজই ফেস করে থাকে, ঠিক আছে? এবারে চলে আসি আমাদের পা হো হো আর আ আ। শুনতে খুব অবাক লাগলেও এগুলো কিন্তু নাম। কিসের নাম চলো দেখি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব আ আ, আরেকটা হচ্ছে পা হো হো, তাই না? দেখো পড়াটা এতটা মজার জিনিস, জিনিসগুলো যখন জানতে পারবে তখন খুব ভালো লাগবে। একটু দেখে নাও। আর এরপরেই আমরা আলোচনা করব আর্থকোয়েককে নিয়ে, খুব ভালোভাবে জিনিসগুলো বুঝবে। এই যে পা হো হো আ আ, সেটার জন্য পরে একটা স্লাইড আছে। আমি একটু ভূমিকম্প সম্পর্কে সামান্য একটু বলে দিই। ভূমিকম্পটা কি? আমাদের এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর একটু গভীরে
কোথাও বলা থাকে 16 কিলোমিটার থেকে 500 কিলোমিটারের মধ্যে, কোথাও আবার বলা থাকে 16 কিলোমিটারের 100 মিটার গভীরে। যাই হোক না কেন, এই রকম একটা গভীরতায় কোথায় কি হয় না ভূমিকম্পটা হয়। যেখানে ভূমিকম্প হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে এর ঠিক সোজাসুজি উপরে যেখানে ভূপৃষ্ঠ রয়েছে, যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে, যেখানে বাড়িঘর আছে, সেই জায়গাটাকে কি বলা হয় উপকেন্দ্র। উপকেন্দ্র এটাকে বলা হয় কেন্দ্র। আচ্ছা, যখন কেন্দ্র বলছি পৃথিবীর কেন্দ্র নয়, কিন্তু ভূমিকম্পের কেন্দ্র, তাহলে এটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র, অর্থাৎ যেখানে ভূমিকম্প সৃষ্টি হয়। এটাকে বলা হয় উপকেন্দ্র, অর্থাৎ ভূমিকম্প যেখানে হয় তার ঠিক উপরের অংশটাকে বলা হয় উপকেন্দ্র। ক্লিয়ার? এই উপকেন্দ্র বা কেন্দ্রের ঠিক সোজাসুজি দক্ষিণে সেখানে জায়গাটাকে হচ্ছে প্রতিপাদ কেন্দ্র। প্রতিপাদ কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি আমি একটা ছোট দাগ টানি, এটার কোণ কত বলতো? 90 ডিগ্রি। এটার কোণ কত? 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। যদি এই দিকেও 180 হয় আর এই দিকেও 180 হয়, তাহলে আর যদি ভূমিকম্প এখানে হয়, অর্থাৎ কেন্দ্র যদি এটা হয়, তাহলে এখান থেকে 10 ডিগ্রি 20 ডিগ্রি করে 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 এইটা কত হবে? 90 ডিগ্রি। এখানটায় 100 ডিগ্রি। এবারে 104 থেকে 140 ডিগ্রি, এটা হচ্ছে একটা কৌণিক দূরত্ব। এইদিকেও 104 থেকে 140 ডিগ্রি, তাহলে দুই দিকেই সমান। তাহলে 104 থেকে 140 ডিগ্রি, এখানেও 104 থেকে 140 ডিগ্রি, এখানে ভূমিকম্প হয় না। তাহলে আমরা সবাই ওখানে চলে যাব না? ঠিক সেটা নয়। এই যদি ভূমিকম্প এখানে হয়, তাহলে পরে 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বে ভূমিকম্প অনুভব করা যায় না। তাই এই জায়গাটিকে কি বলে জানো? ভূমিকম্প ছায়া অঞ্চল, অর্থাৎ সিসমিক শ্যাডো জোন। সিসমিক শ্যাডো জোন বা ভূমিকম্প ছায়া বলা হয়, বা ভূমিকম্প ছায়া অঞ্চল। তাহলে এই জায়গাতে ভূমিকম্প দেখা যায় না। তাহলে কোথায় দেখা যায় না? না, যদি কেন্দ্রটা এখানে হয় বা উপকেন্দ্র এখানে হয়, তার থেকে 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বে হয় না। কিন্তু এই কেন্দ্র যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু আবার 104 থেকে 140 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে। তাহলে আবার অন্য কোনো জায়গা হয়তো ভূমিকম্প ছায়া বলয়ে পড়ে যাবে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র, প্রতিবাদ কেন্দ্র এবং ভূমিকম্প ছায়া বলয়। ঠিক আছে? চলো, তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগছে তোমাদের। তোমরা কমেন্ট না করলে আমরা বুঝতেই পারবো না যে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে? তো কমেন্ট করবে। এবারে আমরা যেটা ছেড়ে দিয়েছিলাম সেটা কি? আ আ, আরেকটা হচ্ছে পা হো হো। খুব ইন্টারেস্টিং, চলো দেখে নিই। তাহলে এগুলো হচ্ছে লাভার প্রকারভেদ, টাইপস অফ লাভা। একটা লাভা আছে যেটা কি ঘন লাভা, তাই না? তাহলে সান্দ্র, ঘন। তাহলে ইন্দোনেশিয়া ও হাওয়াই অঞ্চলে দেখতে পাওয়া যায় ঘন লাভা। তাহলে এরা ধীরে ধীরে প্রবাহিত হয়, দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। তাহলে এই রকম লাভাকে কি বলা হয়? আ আ। তাহলে ইন্দোনেশিয়াতে যে ঘন লাভা তাকে বলা হয় কি? আ আ। আর যেটা পাতলা লাভা, তরল লাভা, দ্রুত প্রবাহিত হয়, তাই না, ঠান্ডা হলে দড়ির মতো পাকিয়ে যায়, তাকে কি বলা হয়? পা হো হো। তাহলে কি বললাম? যদি ঘন লাভা হয় তাহলে তাকে বলা হয় আ আ, আর যদি পাতলা লাভা হয় তাকে বলা হয় পা হো হো। ঠিক আছে? এবারে চলে আসি আমাদের পরের পেজে। তাহলে এই দুটো অংশ কি আছে? এই দুটো অংশের মধ্যে তোমরা দেখবে যে কি কি আছে বইয়ের মধ্যে। তাহলে এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এই যে ভূমিকম্প সম্পর্কে একটু জেনে ফেলেছি, পা হো হো আ আ এটাও দেখে ফেলেছি। এবারে আসবো আমরা এই পেজে। এই পেজে কি কি আছে দেখো। ভূমিকম্প, যেটা আমরা অলরেডি একটু আলোচনা করেছি, আর একটু আলোচনা করছি। এখানে দেখো এই যে কেন্দ্র, উপকেন্দ্র এগুলো দেওয়া আছে, সেগুলো তো অলরেডি আলোচনা করেছি। এর ছাড়া আমরা কেন্দ্র উপকেন্দ্র অলরেডি আলোচনা করেছি। এবারে আলোচনা করব ভূমিকম্প তরঙ্গ,
তরঙ্গগুলো রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এগুলো সম্পর্কে আমরা একে একে করে দেখব। চলো দেখি। ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র অলরেডি আলোচনা করেছি আমরা, তবুও এখানে একটা ছবি দেওয়া রয়েছে তোমাদের, যাতে যদি তোমাদের পরীক্ষায় ছবি এসে থাকে তাহলে এই ছবিটা তোমরা ড্রয়িং করতে পারো, আদারওয়াইজ তোমরা বুঝে নেওয়ার জন্য এটা দেখতেই পারো। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাই না? এখানে বাড়িঘর রয়েছে, তাহলে এটা হচ্ছে মানুষ। এটা তাহলে পৃথিবীর একটু নিচে যেখানে ভূমিকম্প সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। তার ঠিক সোজাসুজি উপরে এটাকে বলা হয় কি? উপকেন্দ্র। তাহলে কেন্দ্র আর উপকেন্দ্র অলরেডি আমরা বলে ফেলেছি। এখানে বলি উপকেন্দ্রে কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়, কেন্দ্রে হয় না। কারণ কি? কেন্দ্রটা কি মাটির ভেতরে থাকে, সেখানে মানুষজন থাকে না, বাড়িঘর থাকে না, রাস্তাঘাট থাকে না। তাহলে উপকেন্দ্র, তাহলে ভূমিকম্পের জন্য সব থেকে যে ক্ষয়ক্ষতি ঘটে সেটা কোন জায়গার ঘটে? উপকেন্দ্রের ঘটে। ঠিক আছে, এবারে দেখে নাও ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্প যখন হয় তখন সেখান থেকে তরঙ্গ বেরিয়ে আসে, কম্পন বেরিয়ে আসে। সেই তরঙ্গকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়, একটা পি তরঙ্গ, একটা এস তরঙ্গ, একটা এল তরঙ্গ। পি তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভ, এস তরঙ্গ মানে সেকেন্ডারি ওয়েভ, এল তরঙ্গ হচ্ছে সারফেস ওয়েভ। ঠিক আছে, এবারে দেখি আমরা পি তরঙ্গ। তাহলে পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ মানেটা কি? দেখো, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গটাকে তোমরা এইভাবে দেখতে পারো, যেমন আমি এখানে একটা ছবি ড্রয়িং করছি। দেখো, প্রথমে আগে ছোট, তারপরে একটু বড়, এরপরে আরো বড়। সাধারণভাবে যদি বুঝতে চাও তাহলে এই ছোট্ট যে তরঙ্গটা, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তাকে বলা হয় পি তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য একটু বেশি, এটাকে বলা হয় এস তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য আরো বড়, এটাকে বলা হয় এল তরঙ্গ। তাহলে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। একটা ভূমিকম্প যন্ত্র আছে, সিসমোগ্রাফ যন্ত্র। এই সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে প্রথম যে তরঙ্গটা পৌঁছায় তাকে বলা হয় পি তরঙ্গ। দ্বিতীয়তে যে পৌঁছায় মানে সেকেন্ডে যে পৌঁছায় তাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, এবং শেষে যে পৌঁছায় তাকে বলা হয় এল ওয়েভ। ঠিক আছে, তাহলে এর তরঙ্গ মানে পি যে তরঙ্গ রয়েছে তার গতিবেগ কিন্তু সব থেকে বেশি। এটার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার, 8 কিলোমিটার পার সেকেন্ড। ভাবতে পারো, 1 সেকেন্ডেও 8 কিলোমিটার যেতে পারে। এস তরঙ্গের গতিবেগ আর একটু কম, 5 কিলোমিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার যেতে পারে। এল ওয়েভের সব থেকে এর গতিবেগ 3 থেকে 4 কিলোমিটার পার সেকেন্ড। মনে রাখবে পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতটা যায়। তাহলে পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি। এর গতিবেগ সব থেকে বেশি বলে ভূমিকম্প যে যন্ত্রটা, একটু পরেই দেখাচ্ছি, ভূমিকম্প যে যন্ত্রটা সেখানে সব থেকে আগে গিয়ে পৌঁছায়। তাহলে ফার্স্ট গিয়ে পৌঁছায়, তার জন্য ওর নাম কি? পি ওয়েভ। দ্বিতীয়তে পৌঁছায়, ওর জন্য সেকেন্ডারি ওয়েভ। লাস্টে গিয়ে পৌঁছায়, ওর জন্য এল ওয়েভ। আর তোমাদের বলে রাখি, যদি কোনো তরঙ্গ ভূমিকম্পের জন্য দায়ী, ক্ষয়ক্ষতির জন্য দায়ী, যার জন্য ভূমিকম্প হয়, সেটাকে এল তরঙ্গ। ঠিক আছে, তাহলে এল তরঙ্গ দায়ী ক্ষয়ক্ষতির জন্য, মনে রাখবে কিন্তু। এটা কিন্তু পরীক্ষায় বারবার চলে আসে, কোন তরঙ্গ দায়ী। হয়ে গেল। এবারে আমরা দেখব যে সিসমোগ্রাফ যন্ত্র। সিসমোগ্রাফ যন্ত্র মানে কি? এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পটাকে মাপতে পারি। সেখানে কি মাপি? কতটা হয়েছে ভূমিকম্প, তাই না? সেখানে আমরা তাহলে কি দেখব? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ দেখব। ঠিক আছে, তাহলে ওই যন্ত্রটার নাম কি? সিসমোগ্রাফ। মনে রাখবে কিন্তু, গ্রাফ। সিসমোগ্রাফটা কিরকম দেখতে? এই যে এটাকে বলছে সিসমোগ্রাফ, লেখাও আছে দেখো তোমাদের বইয়ে, সিসমোগ্রাফ। আর এই সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, যেখানে কম্পনটাকে ড্রয়িং করা হচ্ছে, সেই কাগজটাকে বলছে সিসমোগ্রাম। ঠিক আছে, গ্রাম বলেছে কিন্তু গ্রাফ বলেনি, গ্রাম বলেছে। তাহলে মনে রাখবে, যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর যে কাগজের মধ্যে তরঙ্গটাকে ড্রয়িং করা হচ্ছে তাকে বলা হয় সিসমোগ্রাম। এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা একে একে করে দেখি। আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করব, রিক্টার স্কেল।
ভূমিকম্প তরঙ্গটা যে মাপা হয় সেটা কোন স্কেল দিয়ে? রিক্টার স্কেল দিয়ে। এখনই একটু আলোচনা করে নিই। দেখো দুটো স্কেল আছে, একটাকে বলে মার্কাল্লি স্কেল আর একটাকে বলে রিক্টার স্কেল। মার্কাল্লি স্কেল কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার উপরে বেস করে একটা স্কেল তৈরি হয়েছিল, যাকে বলা হয় জিউসেপ্পি মার্কাল্লি এ প্রথম সেই স্কেলটা তৈরি করে। কিন্তু সেই মার্কাল্লি স্কেল খুব বেশি পপুলার হয়নি। কিন্তু পরবর্তীতে 1935 সালের দিকে এই যে রিক্টার, চার্লস রিক্টার, উনি একটা স্কেল ও তৈরি করে। এই স্কেলটা খুব পপুলার হয়ে যায়। এই স্কেলটাতে কি আছে? এখানে মাত্রা আছে কত? 0 থেকে 10। তাহলে 0 থেকে 10 রিক্টার স্কেল, 10 অবধি আছে। ঠিক আছে? তাহলে কে তৈরি করেছে? চার্লস রিক্টার। কত সালে তৈরি করেছে? তাহলে চার্লস রিক্টার। আর এটা কত সালে তৈরি করেছে? 1935। এখানে কতটা দাগ আছে? 0 থেকে 10 অবধি দাগ আছে। ঠিক আছে? আর এই যে আমাদের রিক্টার স্কেলের কথা বলেছে চার্লস রিক্টার, সেটাকেই কিন্তু বর্তমানে সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল হিসাবে নেওয়া হয়, এটাকে সব থেকে বেশি গ্রহণযোগ্য হিসাবে নেওয়া হয়। তাহলে আমরা দেখলাম সিসমোগ্রাফ অর্থাৎ যন্ত্রটার নাম, কাগজটার নাম হচ্ছে সিসমোগ্রাম, যে স্কেলটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় রিক্টার স্কেল। চার্লস রিক্টার তৈরি করে 1935 সালে তৈরি করে। 0 থেকে 10 অবধি দাগ রয়েছে, আর এটাই সব থেকে বেশি পপুলার। ঠিক আছে? আমরা দেখলাম। এখানে দেখে নাও, খুব সুন্দরভাবে বড় ছবির আকারে করে দেওয়া আছে সিসমোগ্রাফ যন্ত্র, রিক্টার স্কেলের কথা বলা আছে। একটু করে দেখি। এই যে এটা হচ্ছে একটা সিসমোগ্রাফ যন্ত্র, আর এই যে সিসমোগ্রাফ যন্ত্র, এই সিসমোগ্রাফে দেখো এই পুরোটা হচ্ছে যন্ত্র যার সাহায্যে ভূমিকম্প মাপা হয়। আর এইটাকে বলা হয়, যেখানে তরঙ্গটাকে মাপছে তাকে বলা হয় কি? সিসমোগ্রাম। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবারে চলে আসি রিক্টার স্কেল। রিক্টার স্কেল আমি কি বললাম? চার্লস রিক্টার তৈরি করেছে। এখানে 0 থেকে 10 অবধি আছে। এখানে বলছে যে এটাকে একটু ভালো করে বুঝে নাও, যে যদি ভূমিকম্প 5 হয় আর ভূমিকম্প 6 হয়, তাহলে 5 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 1। কিন্তু আসলে সেটা নয়। এখানে বলা হয়েছে যে যদি 1 দাগ বেড়ে যায় তার মানে হচ্ছে তার 10 গুণ। আমি যদি একটা স্কেল ড্রয়িং করি বোঝানোর জন্য, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 1 থেকে 10 অবধি আছে। এখানে 1, 2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে 5। তাহলে 5-এর বেশি হলে পরে ভালো ভূমিকম্প হয় 6। আর যদি 6-এর বেশি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়, মানুষ মারা যায়, ক্ষয়ক্ষতি হয়, বাড়িঘর ভেঙে যায়, রাস্তাঘাট ভেঙে যায়। ঠিক আছে? বলছে যে যদি 5-এর থেকে 6 হয় তার মানে 1 বাড়ছে না, কতটা বাড়ছে? 10 গুণ বেড়ে যাচ্ছে, তাই না? এর 10 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে 5-এর থেকে 6 গেলে পরে হচ্ছে 5-এর 10 গুণ বেশি ভূমিকম্প হবে, তাকে বলছে। এটাকে বলা হয় লগারিদমিক স্কেল। কি বলা হয় এটাকে? লগারিদমিক স্কেল। অর্থাৎ 1 যদি মান বেড়ে যায় তার মানে হচ্ছে আগের তুলনায় প্রায় 10 গুণ বেশি, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তাহলে যদি রিক্টার স্কেল 3 হয় তাহলে দুর্বল, 5 হলে পরে মাঝারি, 6 হলে শক্তিশালী, 7 হলে প্রবল, 8 হলে কিন্তু ভয়ঙ্কর। দেখো 1915 সালের দিকে নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল তার মাত্রা ছিল 7.8। 1960 সালের দিকে চিলিতে যে ভূমিকম্প হয়েছিল সেটা কিন্তু শক্তিশালী ভূমিকম্পের মধ্যেই পড়ে যায়। তাহলে দেখো ভূমিকম্পের মাত্রা যত বাড়তে থাকে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ততই ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। তাহলে মোটামুটি 5 অবধি আমরা সহ্য করে নিই, 5-এর বেশি হলে কিন্তু সেটা ক্ষয়ক্ষতির মাত্রাতিরিক্ত চলে যায়। 6 বেশি মানে তো সেটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম যে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে ঠিক কোথায় হচ্ছে? প্লেট বাউন্ডারিতে। আমরা বলেছিলাম প্লেট বাউন্ডারি, তাই না? আর এটাকে কি বলেছিলাম? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, যেখানে পৃথিবীর প্রায় 70% কিন্তু ভূমিকম্প এখানেই হয়। আর জাপান যার কথা বলেছিলাম সেটা কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে জাপান। জাপানে 500 বারের বেশি বছরে ভূমিকম্প হয়।
ঠিক আছে, সেটাও দেখে নিলে। আমরা একদম শেষের দিকে দেখো চলে এসেছি। আমরা প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয় দেখলাম, 70%-এর বেশি ভূমিকম্প এখানে হয়। আচ্ছা, এরপরে দেখো বাকি 20% ভূমিকম্প কোথায় হয়? মধ্য পৃথিবীর পার্বত্য বলয় বা মধ্য মহাদেশীয় বলয়, তাই না? তাহলে এই যে এই ছবিটা একটু দেখে নাও, এই ছবিটার কথা তখন বলছিলাম, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের এই যে টোটাল এরিয়াটার মধ্যে কি হয়, ভূমিকম্পটা 70% ভূমিকম্প শুধু এই প্রশান্ত মহাসাগরের চারপাশেই হয়, প্লেট বাউন্ডারি আছে। আর এখানে এতটা বেশি ভূমিকম্প হয়, কতটা? প্রায় পৃথিবীর 70% ভূমিকম্প এখানে হয়। আর এখানেই অবস্থান করছে জাপান। এই যে দেখো জাপান, এই যে এখানে জাপান আছে, তোমরা বইয়ের মধ্যে খুব ভালো করে দেখে নেবে, ঠিক আছে? ওখানে আছে রয়েছে জাপান। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এখানে একটা ছবি রয়েছে, এই যে এটা হচ্ছে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, আর এর চারপাশে এটাকে বলছে প্যাসিফিক রিং অফ ফায়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি অনেকগুলো ছবি কিন্তু এখানটায় দিয়ে দিয়েছি। এবারে আমরা চলে আসি আরেকটাতে, আমাদের ভারতের কোথায় কোথায় ভূমিকম্প বেশি হয় সেটাও একটু জেনে নেওয়া দরকার। কোথায় কোথায় ভূমিকম্প বেশি হয়, এখানে দেখো ভারতের ম্যাপের নিচে বেশ কিছু ইন্ডেক্স দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ভারতের ভূমিকম্প প্রবণ বলছে যে অতীব ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটা, এই কালারটা কোথায় আছে দেখো, আমাদের নর্থ ইস্ট, যেখানে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই সমস্ত জায়গাটাতে সব থেকে বেশি ভূমিকম্পটা হয়। আর কোথায় আছে জম্মু কাশ্মীর, ঠিক আছে, হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড, এই সমস্ত সাইডে কিন্তু একটু ভূমিকম্প বেশি হয়। এছাড়াও দেখো গুজরাটের কিছু সাইডে ভুজ, ঠিক আছে, নেপালের কিছু সাইডে, এখানেও কিন্তু ভূমিকম্পটা সব থেকে বেশি হয়। তাহলে এটা ভূমিকম্প জোন 5-এ পড়ে, মনে রাখবে কত, জোন 5। আমাদের এখানে এই দেখো 5টা ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে, এখানটায় আমি দেখিয়ে দিই। তাহলে ভূমিকম্প জোন, জোন 2, জোন 3, জোন 4, জোন 5। স্যার আপনি 1 লিখলেন না, না ভূমিকম্প জোন 1 নেই, ভূমিকম্প জোন 2 থেকে শুরু, তাহলে 2, 3, 4, 5, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখি আমাদের কোন জায়গাগুলোতে ভূমিকম্প সব থেকে বেশি হয়। তাহলে এই যে কালারগুলো রয়েছে এখানে সব থেকে বেশি ভূমিকম্প হয়, তার থেকে যথেষ্ট কম, এর থেকে কম একটু ঝুঁকিপূর্ণ এই সমস্ত জায়গাগুলো যেখানে কিন্তু আমরা পড়ে যাই, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। আর আমরা যেখানে রয়েছি অর্থাৎ দার্জিলিং সারাউন্ডিং এরিয়া, সেখানে কিন্তু যথেষ্ট ঝুঁকিপ্রবণ অঞ্চল, অর্থাৎ ভূমিকম্প জোন 4-এ পড়ি। তোমরা জানলে অবাক হয়ে যাবে, আমাদের এখানে মানে সারাউন্ডিং এরিয়াগুলোতে কিন্তু জোন 4-এ পড়ে, অর্থাৎ ভূমিকম্প প্রবণ জায়গাগুলোর মধ্যে পড়ে যায়। আর এখানে কিন্তু বেশি দোতলা 3তলা বাড়ি বানানোটা খুব কিন্তু সুবিধাজনক নয়। চলে আসি, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। এখানে দেখো ভারতের এই যে রেড এরিয়াগুলো, এগুলোতে সব থেকে বেশি ভূমিকম্প হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো সর্বাধিক ভূমিকম্প রেড জোন, মাঝারি ঝুঁকিপূর্ণ ইয়েলো জোন, কম ঝুঁকিপূর্ণ গ্রিন জোন। তাহলে কম ঝুঁকিপূর্ণ কোনগুলো, এই যে যেগুলো আমাদের দাক্ষিণাত্যের মালভূমি, এই সমস্ত জায়গাগুলোতে একটু কম ভূমিকম্প হয় বা রিস্ক কম। বাকিগুলো কিন্তু সব থেকে, এই যে রেড জোনটা তো সব থেকে ভয়ঙ্কর জায়গায় অবস্থান করছে, যেখানে কি কি রয়েছে, জম্মু কাশ্মীর, হিমাচল, হিমালয় অঞ্চল, আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। চলে আসি নেক্সট স্লাইডে। দেখো এই যে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের প্রাকৃতিক এবং মানবিক প্রভাব, এই যে অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প হওয়ার ফলে কি কি হয় সেটা একটু দেখে নেওয়া দরকার। যেমন প্রাকৃতিক পরিবেশের উপরে প্রভাব, মানুষের জীবনের উপরে প্রভাব। মানুষের জীবনে প্রভাব কি কি হয়, যেমন ঘরবাড়ি ভেঙে যায়, সম্পত্তি নষ্ট হয়, রাস্তাঘাট ভেঙে যায়, ইন্টারনেট, ইলেকট্রিসিটি সেগুলো নষ্ট হয়ে যায়, কমিউনিকেশন নষ্ট হয়ে যায়। এগুলো প্রাকৃতিক পরিবেশে অবশ্যই নদী, ভূমিরূপ গঠনের পরিবর্তন হয়, বন নষ্ট হয়ে যায়, জীবজন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, অনেক সময় সুনামির সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু আমাদের এই ভূমিকম্প এর ফলে কিন্তু ঘটেই থাকে। আমাদের এই যে অগ্ন্যুৎগমের ফলেই বা কি কি হয়, আমাদের অগ্ন্যুৎগমের ফলে কি কি হয় দেখো, আমাদের অগ্ন্যুৎগমের ফলে আগ্নেয়গিরি থেকে যে সমস্ত ছাই, লাভা সেগুলো বেরিয়ে আসে, আমাদের পৃথিবীটাকে আরো দূষিত করে দেয়।
আমাদের পৃথিবীর অভ্যন্তরের অতিরিক্ত তাপ ভূ অভ্যন্তরের মাধ্যমে বেরিয়ে আসে, ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। তাহলে পৃথিবীর তাপমাত্রাটা অনেকটা বেড়ে যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সমুদ্র আর মহাসাগরের গঠনে সাহায্য করে। পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত অগ্নুৎগম হয়েই চলেছে। তাহলে অগ্নুৎগমের ফলে কিন্তু অনেক সময় এমনও হয় যে আকাশটা পুরো ধোঁয়াতে ঢেকে যায় বলে সেখানে কিন্তু প্লেন চলাচলও ব্যাহত হয়, তাই না? প্লেন চলাচলও কিন্তু ব্যাহত হয়ে পড়ে। চলে আসি নেক্সট স্লাইডে। আমাদের এই যে অভ্যন্তরীণ শক্তি বা আকস্মিক শক্তি, এই যে ভূমিকম্পের কথা বলছি, এই ভূমিকম্পের কেন হয় জানো তো? এর জন্য মানুষের জন্য দায়ী, আবার প্রাকৃতিক কারণও রয়েছে। মানুষ কিসের জন্য দায়ী? একটা হচ্ছে খনি রয়েছে, বাঁধ নির্মাণ, বিস্ফোরণ, পারমাণবিক পরীক্ষা, গভীর ড্রিলিং। তাহলে মানুষ যখন পারমাণবিক বোমা বাস্ট করে বা ডিনামাইট বাস্ট করে দেয়, বাঁধ নির্মাণ করে, গভীরভাবে ড্রিল করে, খনি, কয়লা খনি বলো বা অন্যান্য খনি অঞ্চল তৈরি করে, তখনও সেখানে কিন্তু ভূমিকম্পগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া পাতের সংঘর্ষের ফলেও কিন্তু প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয়, পাত সঞ্চালনের ফলে হয়, আগ্নেয়গিরির অগ্নুৎগমের ফলে হয়। তাহলে এই সমস্ত কারণেও কিন্তু কি হয়? অগ্নুৎপাত বা ভূমিকম্প কিন্তু হয়ে থাকে। একদম শেষ কি, আচ্ছা ভূমিকম্প যে হচ্ছে সেগুলো কি আমরা আগে থেকে জানতে পারবো? অবশ্যই আমরা ভূমিকম্প আগে থেকেই জানতে পারবো। দেখো, যেমন আমরা এই যে সুনামি বা ভূমিকম্প যাই বলছি না কেন, দেখো সুনামি কাকে বলছে? সমুদ্রের মধ্যে জলের যে উচ্ছ্বাস তাকে বলা হয় সুনামি। কেন হয় জানো? সমুদ্রের নিচে যে প্লেট রয়েছে সেই প্লেটের মধ্যে কি হয় না, ভূমিকম্প হয়। তাহলে প্লেটের মধ্যে, সমুদ্রের নিচে যে প্লেট রয়েছে সেই প্লেটের মধ্যে যদি আপস এন্ড ডাউন হয়, উপরে নিচে ওঠানামা করে, তাহলে সমুদ্রের জলের তরঙ্গ অনেকটা উপরে উঠে যায়, তখন সেটাকে বলা হয় সুনামি। যাই হোক, তাহলে আমরা ওয়ান কাইন্ড অফ ভূমিকম্পই বলতে পারি। তাহলে এগুলোর পূর্বাভাস কিভাবে আমরা পেতে পারি? আগে থেকে কি করে জানতে পারবো যে ভূমিকম্প হবে বা সুনামি হবে? অবশ্যই দেখো, সঠিক সময়, স্থান ও নির্ভুলভাবে বলা এখনো সম্ভব নয়, কিন্তু আমরা জিপিএস, সিসমিক পর্যবেক্ষণ, ফল্ট বিশ্লেষণ, উপগ্রহের সাহায্যে ঝুঁকিপূর্ণ অঞ্চল শনাক্ত, এগুলো কিন্তু আমরা করতেই পারি। এছাড়া আর্লি ওয়ার্নিং সিস্টেম দ্রুত তথ্য সম্প্রচার করে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। তাহলে আমরা কিন্তু স্যাটেলাইটকে ব্যবহার করে, আমরা প্লেট বাউন্ডারিগুলোকে তার ম্যাপ দেখে আমরা কিন্তু আগাম তাদেরকে পূর্বাভাস দিতে পারি যে এই সমস্ত জায়গাগুলোতে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে এগুলো হয়, তাহলে আমরা কি করতে পারি, কি মোকাবিলার প্রস্তুতি করতে পারি বা সচেতনতা করতে পারি মানুষকে? দেখো কি আমরা ভূমিকম্প সহনশীল বা যে সমস্ত জায়গাতে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা বাড়িঘর তৈরি করতে পারি। এমন বাড়িঘর তৈরি করব যাতে তা সহজে ভেঙে না যায় বা ভূমিকম্পে প্রভাবিত না হয় বা কম হয়। ঠিক আছে? আচ্ছা, নিয়মিত মহড়া বা মক ড্রিল করা, স্কুল, কলেজ, অফিস, আদালতে আমরা কি করতে পারি? বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারি যে ভূমিকম্প হলে পরে কিভাবে নিজেকে বাঁচাবে আর অন্যদেরকে সাহায্য করবে। জরুরি অবস্থা উদ্ধারকারী দল বা রেস্কিউ টিম, আমাদের এখানে আছে এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স। তাহলে এই সমস্ত মানুষদেরকে বা ফোর্সদেরকে আগে থেকেই জানানো বা তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে নেওয়া। ব্যক্তিগত সুরক্ষা, কম্পনের সময় দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া। আর কি, প্রাথমিক চিকিৎসা, রেডিও, জল সঞ্চালিত জরুরি ব্যাগ, ইমার্জেন্সি কিট রাখা। আমরা বাড়িতে একটা ইমার্জেন্সি ব্যাগ রাখতে পারি, জল বা একটু ড্রাই ফ্রুট রাখতে পারি। যদি কেটে যায়, ছুলে যায়, ধাক্কা লাগে, তাহলে ছোটোখাটো কিছু যে ওষুধ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো রাখতে পারি। ঠিক আছে? জনসচেতনতা অবভিয়াসলি, তাহলে দুর্যোগ মোকাবিলায় আমরা কিন্তু প্রশিক্ষণ প্রদান করতে পারি, মানুষকে বলতে পারি। দেখো, ভারতের সব জায়গা বা পৃথিবীর সব জায়গাতে সব রকম দুর্যোগ হয় না, কিন্তু যদি বলি শিলিগুড়ি, তাহলে এখানটায় কি হয়? বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু সুনামি হবে কি না, হওয়ার চান্সটা নেই। দার্জিলিংয়ে বন্যা হতে পারে না, হওয়ার চান্স নেই। তাহলে কিছু কিছু জায়গা, কিছু কিছু দুর্যোগ কিন্তু হয়, যেমন শিলিগুড়িতে কি হতে পারে? বন্যা হতে পারে,
বা ভূমিকম্প হতে পারে। তাহলে এই দুটোর জন্য যদি আমরা আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে রেডি করতে পারি, প্রস্তুতি দিতে পারি, তাহলে কিন্তু তারা অনেকাংশেই নিজেরাও বাঁচতে পারবে, অন্যকে সাহায্য করতে পারবে। আর এই যে ইমার্জেন্সি কিট, সেই হিসাবে কিন্তু দেখো এই যে ব্যাগটা তৈরি করেছে। তাহলে তোমরা এরকম ব্যাগ কিন্তু একটা রেডি করে রাখতেই পারো, যেটা তোমাদের খুব সাহায্য করবে, তাই না? তাহলে এতক্ষণ ধরে তোমরা যে পড়াটা দেখলে, এবারে সময় এসে গেছে এটা জানার যে তোমরা এখান থেকে কি কি জানতে পারলে। একটা পরীক্ষার তো একটা দরকার, তাই না? তোমরা প্রশ্নগুলো দেখে নাও, সেই প্রশ্নগুলো দেখার মাধ্যমে তোমরা স্ক্রিনশট করে নাও বা ভিডিওটাকে পজ করে নাও, আর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্ন বাদ দিয়ে আর অন্য কোনো প্রশ্ন হতেই পারে না, তাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলোকে করার চেষ্টা করো। আর একবার যদি এই প্রশ্নগুলো করে ফেলতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে খুব ভালো নাম্বার পাবে। চলো একটু প্রশ্নগুলো দেখে নাও। এগুলো তো রয়েইছে, তোমরা আরো বেশ কিছু প্রশ্ন দেখে নাও এখানটায়। এই যে, তাহলে অগ্নুদ্গম কি, আগ্নেয়গিরি কাকে বলে, ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে, আগ্নেয় পর্বত কি, ভূমিকম্প, ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, সিসমোগ্রাফ, সিসমোগ্রাম, নিশ্চয়ই এগুলো মনে পড়ছে। তোমরা অবশ্যই কিন্তু এগুলোর স্ক্রিনশট করে নিয়ে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এছাড়া রয়েছে দেখো রিক্টার স্কেল কাকে বলে, সুনামি কি, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, পি তরঙ্গের পূর্ণ রূপ কি, এস তরঙ্গ, এল তরঙ্গ, ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি, প্যাসিফিক রিং অফ ফায়ার বলতে কি বোঝায়। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন এখানে দেখে নাও 2 নাম্বারের জন্য কিছু প্রশ্ন রয়েছে। ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য, আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য। এছাড়াও বাকি প্রশ্নগুলো দেখো রয়েছে, তাই না? পা হো হো, আ কি। তাহলে এই প্রশ্নগুলো 2 নাম্বারের, এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এছাড়া 3 নাম্বারের কিছু প্রশ্ন দিয়েছি, সেই 3 নাম্বারের প্রশ্নগুলো করার চেষ্টা করো। এরপরে একদম শেষে রয়েছে কি কিছু 5 নাম্বারের বড় বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বিগত পরীক্ষায় এসে গেছে, তাই তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো করবে। তোমরা চাইলে একটা জিনিসও করতে পারো। তোমরা কি করতে পারো, সেই প্রশ্নের উত্তরগুলোকে লেখো, আর তোমাদের যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে গিয়ে তোমরা কিন্তু পিডিএফটা আপলোড করে দিতে পারো, বা তার লিঙ্ক আমাকে আপলোড করে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের খাতাগুলো দেখার, ঠিক আছে? তোমরা চাইলে পরে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারো, ঠিক আছে? পরে আমি তার পদ্ধতিটা বলে দেবো। এবারে চলে আসি আমাদের মানচিত্র ভিত্তিক প্রশ্ন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর কোথায় কোথায় এই জায়গাগুলো দেখতে পাওয়া যায় সেগুলো একটু খুঁজে বের করা। এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কাজ। দেখো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে তোমরা কিন্তু একটু দেখে নেবে যে এই পয়েন্টগুলোতে কি কি আছে। এবারে চলে আসি ম্যাপ বেসড পরীক্ষার বা প্রশ্নের পরে আমরা দেখে নিই এই সমস্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো কিন্তু একটু দেখে রাখবে, কারণ পরীক্ষায় যদি প্রশ্নে আসে আর সংজ্ঞা আসে, এখান থেকেই আসবে একদম। এর বাইরে আর কোনো সংজ্ঞা হওয়ার খুব একটা চান্স কিন্তু নেই। কিছু গুরুত্বপূর্ণ আমরা শিওর শর্টকাট, যেগুলো বিগত পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো দিয়েছি। আর এভাবেই আমাদের আজকের যে চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে গেল। কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। এত সুন্দরভাবে, সহজভাবে, ছবির সাহায্যে তোমরা বুঝতে পারলে। আর তোমাদের একটা কিন্তু দায়িত্ব থেকে গেল, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। দেখো আমরা চাই নলেজ শেয়ার করতে, তোমরা রিলস তো শেয়ার করো, কিন্তু এই ভিডিওটার লিঙ্ক যদি তুমি তোমার বন্ধুকে শেয়ার করো, তাহলে নলেজ শেয়ার বাড়বে, তোমার বন্ধু তোমাকেও কিছু না কিছু ভালো ফিডব্যাক দেবে। তাহলে চলো পড়াই, আর আমরা পড়াশোনার মধ্যেই থাকি। তাহলে আজকে এতটুকুই, আবারও দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, নিজেরাও ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। ততক্ষণের জন্য টাটা।